তাদের প্রত্যেককে জানায় স্বাগতম। ডব্লিউবি কেপি কনস্টেবল 2025 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে অঙ্কের অধ্যায়ভিত্তিক সিরিজ চালু করেছিলাম তারই আজকে 7 নম্বর ক্লাস নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সামনে। তাই যারা যারা ক্লাসে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ক্লাসটি শুধুমাত্র ডব্লিউবি কেপি না, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কিন্তু সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। লড়াই নয়, শান্তি চাই, শান্তি বজায় রাখতে উর্দি চাই, তাই অবশ্যই কিন্তু ভালোভাবে প্রিপারেশন আমাদের নিতে হবে উর্দি একটি নিয়ে নেওয়ার জন্য। আমরা বিস্তারিত সমাধান করব উইথ শর্ট ট্রিক্স, তাই শেষ পর্যন্ত ক্লাসের সাথে যুক্ত থাকো আর ক্লাসে অবশ্যই একটা করে লাইক করে দেবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। একজন বিক্রেতা 10 টাকা 15টি পণ্য ক্রয় করেন এবং 15 টাকায় 10টি পণ্য বিক্রয় করেন। বিক্রেতার লাভের শতাংশ নির্ণয় করি। একজন বিক্রেতা 10 টাকায় 15টি পণ্য বিক্রয় করেন এবং 15 টাকায় 10টি পণ্য বিক্রয় করেন। বিক্রেতার লাভের শতাংশ আমরা এখানে নির্ণয় করব। তাহলে আমরা কি করতে পারি, ধরো একদিকে লিখি আমরা সিপি, আরেকদিকে আমরা লিখবো এসপি। দেখো 10 টাকায় 15টি পণ্য বিক্রি করে, 10 টাকায় 15টি পণ্য বিক্রি করে মানে একটা পণ্যের দাম কত কিনেছিল, আমরা বলবো 10/15। আচ্ছা, এসপি কত? 15 টাকায় 10টি পণ্য বিক্রয় করে মানে কি, আমরা বলতে পারি একটি পণ্য বিক্রি করে ক টাকায়? 15/10 টাকায়। জাস্ট আমরা কোনাকুনি গুণ করব দিয়ে নিচে লিখে দেবো। এই কোনায় গুণ করে আমরা এখানে লিখবো। তাহলে 10 10 100, 100 টাকায় কিনেছিল, বিক্রি করছে কত? 15 এখানে লিখবো কত? 225 টাকায়। তাহলে কত টাকা লাভ হয়েছে? বলবো 125 টাকা লাভ হয়েছে। কততে? না 100তে। তাহলে পার্সেন্টেজের জন্য আমরা দেবো এখানে 100 পার্সেন্টেজ, 100 কেটে যাবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 125%। সঠিক উত্তর কোথায়? অপশন এ। বিক্রেতার লাভের শতাংশ কত? সঠিক উত্তর অপশন এ, 125%। ক্লিয়ার? বোঝা গেছে? যদি বোঝা যায় অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবে ইয়েস বলে। নেক্সট কোশ্চেন দেখে নাও, 2 নম্বর প্রশ্ন। সোহান এবং সরাহ একসাথে 18 মিনিটে একটি কাজ করতে পারে। যদি সোহান একা সেই কাজ 27 মিনিটে করতে পারে, তবে সরাহ একা কত মিনিটে কাজটি শেষ করবে? দারুণ একটি প্রশ্ন। দেখো কি বলেছে, সোহান আর কি সরাহ দুজনে মিলে একটা কাজ করছে কত মিনিটে? না দুজনে মিলে করছে কাজটা 18 মিনিটে। আর সোহান একা কাজটা করতে পারে কত মিনিটে? সোহান একা করতে পারে 27 মিনিটে। তাহলে টোটাল কাজ কত? না আমরা এই দুটো লসাগু করে নেব। 18 আর 27 লসাগু করলে কত পাবো? লসাগু করলে পাবো 54। আমি ধরে নিলাম টোটাল কাজ আমার 54 ইউনিট। তাহলে সোহান সরাহ যদি এই 18 মিনিটে কাজটা করতে পারে পুরো কাজটা, তাহলে ওরা 1 মিনিটে কতটা করে কাজ করছে? 1 মিনিটে কি করবো? 18 দিয়ে 54কে ভাগ করবো, বলবো 3 ইউনিট করে কাজ করছে। আচ্ছা, সোহান একা তাহলে কতটা করছে? সোহান একা 27 আর 1 মিনিটে কতটা করে কাজ করছে? না 54কে 27 দিয়ে ভাগ করে বলবো 2 ইউনিট করে কাজ করছে। সোহান সরাহ একসাথে 1 মিনিটে করে 3 ইউনিট কাজ, আর সোহান একা করে 2 ইউনিট কাজ। তাহলে বলো যে সরাহ কাজটা কত মিনিটে করবে পুরো কাজটা? তাহলে সোহান এই যে সরাহ, তাহলে 1 মিনিটে কতটা কাজ করছে? সরাহ 1 মিনিটে করে 1 মিনিটে কতটা কাজ করে? না দেখো দুজনে মিলে যদি 1 মিনিটে 3 ইউনিট করে আর সোহান যদি 2 ইউনিট করে, তাহলে নিশ্চয়ই এই দুটো বিয়োগ করে বলবো কত? 1 ইউনিট কাজ করে। তাহলে সরাহ 1 মিনিটে 1 ইউনিট কাজ করতে পারে। তাহলে টোটাল কাজ আমার 54 করতে সময় কত লাগবে? সরাহর সময় লাগবে কত? না টোটাল 54, আর যদি ও 1 মিনিটে 1 ইউনিট করে, তাহলে 1 মিনিটে 1 ইউনিট করলে টোটাল সময় লাগবে 54 মিনিট। কোথায় আছে উত্তর? অপশন সি। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 3 নম্বর প্রশ্ন দেখো, যদি a:b সমান 5:8 হয় এবং b:c সমান 4:7 হয়, তবে a:b:c এর মান নির্ণয় করো। কি হবে? দেখো কি বলা আছে, আমরা এখানে a:b:c আমাদের চেয়েছে, আমরা এখানে লিখে দেবো a:b:c।
দারুণ ট্রিক্স দেখাবো, দেখো কোনো কিচ্ছু করতে হবে না, দারুণ একটা ট্রিক্স দেখো। A:B কত দেওয়া আছে? 5:8। তাহলে লিখি A:B কত? 5:8। আবার বলেছে দেখো B:C 4:7, তাহলে B4C হচ্ছে 7। হয়ে গেল। কি করব না, বাংলায় আমরা যেমন দ লিখি সেইভাবে আমরা এটাকে মার্ক করব, এইভাবে। বাংলায় আমরা দ লিখি কিভাবে? এইভাবে। তাহলে এই গেলাম এইখানে। এবার কি করব, এখান থেকে এটা গুণ করে আমরা এখানে লিখবো। তাহলে 5 4 গুণ করলে কত হবে? 20 ইস্টু এই দুটো গুণ করবো সোজাসুজি। দেখো 8 4 কত? 32। আবার দেখো 8 আর 7 গুণ করলে কত হবে? 8 7 56। এবার কেটে যাবে এটা। কত দিয়ে কাটবে? আমরা তো অনুপাতকে এভাবে রাখতে পারি না, স্মলেস্ট ফর্মে লিখতে হয়। তাহলে আমরা বলতে পারি 4 দিয়ে কাটলে 4 5 20, এখানে আসবে 4 দিয়ে কাটলে 4 আসতে 32, এখানে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 4 14 56। দেখো তো কোথায় আছে উত্তর? উত্তর আছে অপশন সি তে, 5:8:14। সঠিক উত্তর কোনটা হয়ে গেল? অপশন সি। 4 নম্বর প্রশ্ন দেখো, বিজোড় প্রথম 4টি মৌলিক সংখ্যার গড় কত? বিজোড় প্রথম 4টি মৌলিক সংখ্যার গড় কত? খুবই সহজ একটি প্রশ্ন। বিজোড় প্রথম 4টি মৌলিক সংখ্যা কি কি আগে বলো তো? না, হয়ে যাবে 3 5 7 আর 11। এই বিজোড় প্রথম 4টি, দেখো আমরা তো জানি 2 মৌলিক সংখ্যা, কিন্তু 2 কি জোড় মৌলিক সংখ্যা, তাই আমরা এখানে 2কে নিলাম না। প্রথম বিজোড় 4টি মৌলিক সংখ্যা বলেছে, তাহলে সেগুলো হয়ে যাবে 3 5 7 11। তাদের গড় করতে বলেছে, তাহলে আমরা কি করব, আগে এগুলো সমষ্টি করব, তারপর সেটাকে আমরা 4 দিয়ে, যতগুলো সংখ্যা তাকে দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব। তাহলে 5 3 8 7 15 11 26, 26/4 সমান সমান বলতে পারি 6.5। কোথায় আছে? অপশন ডি তে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য নয়? ভালো করে দেখবে, 16 দ্বারা বিভাজ্য নয়। এই অপশনগুলো দেওয়া আছে, কোনটা 16 দ্বারা বিভাজ্য নয় সেটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো 16 মানে আমরা কি লিখতে পারি? আমরা কি ভাগ করে করে দেখব? একদমই না। আমরা কি করব, 16কে লিখতে পারি 4:4। তার মানে কি, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে যেটা বিভাজ্য হবে সেটা 4 দিয়ে ভাগ যাবে, হয় এই 4 নয় এই 4, একটাই 4, তাহলে 4 দিয়ে আমাকে ভাগ যেতে হবে। 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে লাস্ট দুটো ডিজিট আমি দেখব 4 দিয়ে আমার ভাগ যায় কিনা। দেখো তো এই লাস্ট দুটো ডিজিট, আমি যদি 76 দেখি, 4 দিয়ে ভাগ করলে কিন্তু চলে যাবে। 76কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 কে 4 19, 19 4 76, তাহলে এটা আমার ভাগ চলে যাবে। আচ্ছা 68, 68 তাহলে কত বলো? 68 কত যাবে? 17 4 68, তাহলে এটাও আমার ভাগ চলে যাচ্ছে। 16, 16 তো 4 দিয়ে ভাগ যাবেই, তাহলে যাবে না দেখো 26, 26 কিন্তু আমার 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 16,826। এই সংখ্যাটা আমার 4 দিয়ে ভাগ যাবে না, বাকিগুলো 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? পুরো সংখ্যাকে আমরা ভাগ না করে বলতে পারি লাস্ট দুটো ডিজিট, লাস্ট 2 ডিজিট যদি আমার 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা বলতে পারি, পুরো সংখ্যাটা, পুরো সংখ্যাটা কি 4 দ্বারা ভাগ যাবে। সেটা যত বড়ই সংখ্যা হোক না কেন, ভাগ যাবে। ক্লিয়ার? চলো 6 নম্বর প্রশ্ন, 1,50,000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করলে এটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে এবং প্রতি বছর শেষে কিস্তি পরিশোধ করতে হবে। সমান বার্ষিক কিস্তির পরিমাণ কত? বোঝা গেল? বলছে 1,50,000 টাকা নিয়েছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য, তাহলে সমান মানে 2 বছর পরে যে পরিমাণ সুদ কিস্তিটা দেবে সেটা সমান হবে, প্রথম বছরে যতটা দেবে দ্বিতীয় বছরে ততটা দেবে। তাহলে সেই সমান কিস্তির পরিমাণটাই আমাকে এখানে চেয়েছে। আমরা এটাকে সহজভাবে করব। দেখো 10%কে আমরা এর ফ্র্যাকশন করে নিই। 10% মানে কত? 10/100, কাটাকুটি করলে কত হবে? 1/10। বোঝা গেল? তার মানে কি, 10 টাকা যদি ও নেয়, 10 টাকা যদি নিয়ে থাকে, তাহলে ও ইন্টারেস্ট দেবে কত টাকা? কত টাকা মানে শোধ দেবে? সুদে মূলে কত?
না 1 টাকা বেশি দেবে, তাহলে 11 টাকা দেবে। আচ্ছা, ক বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমরা এইভাবেই করব। 2 বছরের জন্য তাহলে পরের লাইনে কি করব আমরা, এই 10-এর স্কোয়ার করে দেবো, 10-এর স্কোয়ার করে দেবো। তাহলে এটা কত হবে, দেখো 10-এর স্কোয়ার করলে কত হবে, 100, মানে 100 টাকা। তখন এটা কত হয়ে যাবে, 121 টাকা। বোঝাতে পারলাম? এই লাইনটা বোঝা গেছে? দেখো তো 2 বছর পরে ইন্টারেস্টটা কত হবে, 2 বছর পরে 10 টাকা নিয়েছিল, 11 টাকা ইন্টারেস্ট করছে, তাহলে 2 বছর পরে হলে স্কোয়ার করে বলে দেবো, এখানে 100, এখানে 100। কিন্তু দেখো বলেছে এটা কিস্তির পরিমাণ, বলেছে দেখো কিস্তি দুটো সমান হবে, দুটো কি সমান, প্রথম বছরে 11 টাকা, দ্বিতীয় বছরে 121 টাকা, সমান কি না? তাই সমান করব কিভাবে, এটাকে আমরা গুণ করব 1 দিয়ে, আর এটাকে গুণ করব 11 দিয়ে। যদি এটাকে গুণ করি আমরা 11 দিয়ে কি পাবো, দেখো এখানে পাবো 110, পুরোটাই গুণ হবে একদম, এই পুরোটা, তাহলে 110। তখন ইন্টারেস্ট কত দেবে, 121। আবার এখানে দেখো তাহলে 100, আর এখানে কত হয়ে যাবে, 121। এবার বলো তো, দেখো আমার বছরে ইন্টারেস্টটা সেম, মানে যেই কিস্তিটা দেবে দুটো বছরই, প্রথম বছরে দ্বিতীয় বছরে সমান হয়েছে, হয়েছে। তাহলে দেখো মোট মূল্য দেওয়া আছে কত, না এখানে মোট মূল্য কত, প্রথমে 110, তারপরে 100, তাহলে মোট মূল্য কত, 210 টাকা। কিন্তু না, বলেছে মোট মূল্য কত, 1,50,000। তাহলে এই 210-এর ভ্যালুই আমাকে বলেছে 1,50,000 টাকা। 210 যদি 1,50,000-এ এক কত হবে, না 1,50,000 বাই 210। আমাকে কি চেয়েছে, প্রথম একটা কিস্তির পরিমাণ, কিস্তির পরিমাণ, তাহলে একটা কিস্তি কত, এই যে 121, তাহলে আমরা 121 সমান কত সেটা বার করে নেবো। তাহলে কত হবে দেখো, 1,50,000 টাকা ইন্টু 121 হোল ডিভাইড বাই 210। এটাকে আমরা কাটাকুটি করব, এটাকে যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করলে পাবো কত, না আমরা পেয়ে যাব 8,6,4,2,8,57 টাকা। কোথায় আছে, অপশন এতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এটা এখানে আর কাটাকুটি করে দেখালাম না, এটা তোমরা কিন্তু করে নেবে। তাহলে সঠিক উত্তর কত হয়ে গেল, 86,428.57 টাকা। বোঝাতে পারলাম? যারা যারা বুঝেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যারা না বুঝতে পারলে তারা আরেকবার এটা দেখে নেবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। চলো 7 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে। একজন ব্যক্তি দুটি পণ্য ক্রয় করে, একটি পণ্যে 10% লাভ এবং অন্যটিতে 5% ক্ষতি করে। দুটির বিক্রয় মূল্যের পার্থক্য 60 টাকা হলে দুটি পণ্যের ক্রয় মূল্যের যোগফল কত? একজন ব্যক্তি দুটি পণ্য ক্রয় করেছে, একটি পণ্য 10% লাভে বিক্রি করেছে, অন্যটি 5% ক্ষতিতে বিক্রি করেছে। দুটি বিক্রয় মূল্যের পার্থক্য তাদের 60 টাকা হলে দুটি পণ্যের ক্রয় মূল্যের যোগফল কত হবে? এই কোশ্চেনটা আমাকে এখানে করতে হবে, বলো 7 নম্বর প্রশ্ন কি হবে। দেখো 10% লাভ, তাহলে 10%কে আমরা আগে ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে 10% মানে কত, 10/100, সেখান থেকে বলতে পারি 1/10। আচ্ছা, পরে কি বলেছে, 5% ক্ষতি, তাহলে 5%কে আমরা লিখতে পারি 5/100 সমান কত, 1/20। এবার বলো, বলেছে দেখো 10% লাভ করছে, মানে 10 টাকায় কিনে সেই জিনিসটা বিক্রি করছে, ধর এটা সিপি, এটা এসপি, বিক্রি করছে কত টাকায়, না 11 টাকায়। আবার বলেছে 5% ক্ষতি করছে, মানে 20 টাকায় কিনে নিয়ে এসেছে, কিন্তু সে বিক্রি করছে 1%, 5% ক্ষতি করে, মানে 1 টাকা ক্ষতি করে, ক টাকা, 9 টাকা। বলেছে দেখো দুটি পণ্য ক্রয় করেছে একই দামে, এখানে একটু মিস্টেক আছে, একজন ব্যক্তি দুটি পণ্য ক্রয় করে একই মূল্যে, এটা এখানে একটু লেখাটা হবে একই মূল্যে, একই মূল্যে ক্রয় করে, ঠিক আছে। তাহলে দেখো তো দুটোর মূল্য কি একই, একটা 10 টাকা, একটা 20 টাকা, না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এক করতে গেলে, আমাকে এক করতে গেলে এই পুরো জিনিসটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর এই পুরো জিনিসটাকে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলেই পেয়ে যাব। তাহলে আমার এখানে সিপি আর এসপি কত হবে বলো তো, সিপি এসপি, তাহলে 10 2 গুণ করলে এখানে 20, আর এখানে 11 2 হয়ে যাবে 22, এটা আছে 20, এটা হয়ে গেল 19। এবার দেখো তো আমার সিপি দুটোর সমান হয়েছে, বলছে দুটি পণ্য ক্রয় করে একই মূল্যে, তাহলে দুটো সমান হয়ে গেছে, তাহলে বিক্রয় মূল্য কত, একটা 22 টাকা, একটা 19 টাকা, তাদের বিক্রয় মূল্যের পার্থক্য বলেছে 60 টাকা, কিন্তু দেখো তো এখানে পার্থক্য ক টাকা,
22 টাকা আর 19 টাকা, পার্থক্য ক টাকা? 3 টাকা। 3 মানেই এখানে বলেছে 60 টাকা। 3 যদি 60 হয়, কত গুণ করলে পাই 60? 20। তাহলে 1 সমান আমরা বলতে পারি 20 টাকা। আমাকে বলেছে দুটি পণ্যের ক্রয় মূল্যের যোগফল কত? আচ্ছা, 1 যদি 20 হয়, ক্রয় মূল্য কত দুটি মূল্যের? 20 20 করে হলে 40। 1 যদি 20 হয়, এই 40-এর মূল্য কত হবে? ইন্টু 20 করে বলবো 800 টাকা। তাহলে দুটা পণ্য কত টাকায় কিনেছিল মোট? কিনেছিল অপশন ডি 800 টাকায়। দেখো তো বোঝা গেল কিনা। চলো 8 নম্বর প্রশ্ন। 550 মিটার এবং 650 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে 68 কিমি/ঘন্টা এবং 40 কিমি/ঘন্টা বেগে সমান্তরালভাবে চলছে। তারা কত সময়ের মধ্যে একে অপরকে অতিক্রম করবে? মানে কি, ধরো এই একটা ট্রেন এদিকে যাচ্ছে, আরেকটা ট্রেন সমান্তরাল লাইনে এইভাবে আসছে, ঠিক আছে। দুজনের দৈর্ঘ্য কত? একটা ধরো 550 মিটার, আরেকটা 650 মিটার। এর গতিবেগ কত? এর গতিবেগ বলে দিয়েছে ধরো 68 কিলোমিটার/আওয়ার। এর গতিবেগ বলে দিয়েছে 40 কিলোমিটার/আওয়ার। কালকে আমরা আলোচনা করেছি রেলের যে গ্রুপ ডির ক্লাস হয়েছিল, সেখানে আমরা যে সময় দূরত্বের ক্লাস ছিল, সেখানে আমরা এটা আলোচনা করেছি। দেখো, দুটো যখন পরস্পর মুখোমুখি বা বিপরীত দিকে আসছে অপোজিট ডিরেকশনে, তখন এদের রিলেটিভ ভেলোসিটি কি হয়ে যাবে? এদের রিলেটিভ ভেলোসিটি তখন প্লাস হয়ে যাবে। তাহলে 68 প্লাস 40 সমান কত? 108 কিলোমিটার/আওয়ার। দেখো তো আমার এখানে সেকেন্ডে আছে, এটা মিটার, আমি এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করব। কত দিয়ে গুণ করতে হবে? কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে করলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তখন সেটা আমার হয়ে যাবে মিটার/সেকেন্ড। এবার এটা কাটাকুটি করো, দেখো 18 6 108 সমান 30 মিটার/সেকেন্ড। তাহলে গতিবেগ কত পেলাম? রিলেটিভ ভেলোসিটি 30 মিটার। এবার যখন একটা ট্রেন এইভাবে মুখোমুখি অতিক্রম করবে, একে অতিক্রম করা মানে নিশ্চয়ই যখন এইভাবে চলে আসবে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? না, এই ট্রেন দুটোর যা দৈর্ঘ্য সেই ডিস্টেন্সটাই টোটাল কভার করতে হবে। ধরো এই আর একজন কভার করছে, ধরো তার মানে এখানে, তাহলে টোটাল ডিস্টেন্স আমাকে এটা কভার করতে হবে। এটা মানে কি না, ট্রেন দুটো দৈর্ঘ্য। তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স কতটা কভার করতে হবে? না, 550 প্লাস 650 সমান বলতে পারি 6 5 11 1200 মিটার। টোটাল আমাকে এত মিটার কভার করতে হবে এই 30 মিটার/সেকেন্ড গতিবেগে। তাহলে সময় কত লাগবে? না, টাইম ইকুয়াল টু, তখন বলতে পারি টাইম ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত? 30। তাহলে সেটা হয়ে যাবে আমার সেকেন্ড। কাটাকুটি করো, দেখো 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 40। সঠিক উত্তর কত? 40 সেকেন্ড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, 40 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। ক্লিয়ার? চলো 9 নম্বর প্রশ্ন। স্টপ ছাড়া একটি ট্রেন 75 কিলোমিটার/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং স্টপেজ সহ 65 কিলোমিটার/ঘন্টা বেগে একই দূরত্ব অতিক্রম করে। ট্রেন প্রতি ঘন্টায় কত মিনিট স্টপ করে? স্টপ না নিয়ে 75 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, আর স্টপ নিয়ে 65 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, একই দূরত্ব অতিক্রম করে। তাহলে ট্রেন প্রতি ঘন্টায় কত মিনিট করে স্টপ নেবে? তাহলে বলো, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টায় ট্রেনটা হচ্ছে 75 কিলোমিটার, 65 কিলোমিটার। স্টপ নেওয়ার জন্য সে 1 ঘন্টায় কতটা কম দূরত্ব কভার করছে? না, স্টপ নেওয়ার জন্য সে 1 ঘন্টায় কতটা কম যাচ্ছে? না, 1 ঘন্টায় 75 মাইনাস 65 সমান বলবো 10। 10 কিলোমিটার সে 1 ঘন্টায় কম যাচ্ছে। তাহলে যদি এটাই এই গতিবেগে যেত, তাহলে ট্রেনে প্রতি ঘন্টায় কত মিনিট করে স্টপ করছে? না, এই 65 তাহলে কিলোমিটার/ঘন্টা বেগে এতটা কভার করতে তার কত সময় লাগবে? কারণ এইটাই তো সে কম নিচ্ছে। এই যে এই 65 কিলোমিটার গতিবেগে যদি সে 10 কিলোমিটার যেত, তাহলে ওই যে বিশ্রামটা নিচ্ছে, সেই জন্যই তার ব্যালেন্স হচ্ছে না আগের ওই 75 কিলোমিটারের সাথে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? না, এই 10 কিলোমিটার যাবে 65 কিলোমিটার/ঘন্টায় কত সময় লাগবে, সেটা আমরা এখানে নির্ণয় করলেই পেয়ে যাব।
সরি, এখানে 65টা কি দেওয়া আছে, 65টা দেওয়া আছে স্টপ সহ। আমাকে কি করতে হবে, স্টপ সহ 65। তাহলে আমি যদি স্টপেজ না নিত, তাহলে এই 10 কিলোমিটার যেতে এই 75 কিলোমিটারে কত সময় লাগতো সেটা নির্ণয় করবো। আমরা কি করব, এই 75 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এই 10 কিলোমিটার যেতে কত সময় লাগতো সেই সময়টা পাবো, সেটাই ওইখানে ওই ঘন্টায় অত মিনিট করে বা অত ঘন্টা করে স্টপেজ নিয়েছিল। ঠিক আছে, তাহলে বলো 75 কিলোমিটার/আওয়ার এই গতিবেগ নিয়ে 10 কিলোমিটার যেতে তার সময় কত লাগবে। তাহলে সময় কত লাগবে, টাইম ইকুয়াল টু আমরা বলতে পারি 10 কিলোমিটার যাচ্ছে কত, 75 কিলোমিটার/আওয়ার ঘন্টা গতিবেগে। তাহলে এটা কাটাকুটি করবো, এখান থেকে দেখো দুটোই এটা কিলোমিটার, এখানে ঘন্টা, কিলোমিটার/ঘন্টা, কিলোমিটার কিলোমিটার কেটে গেল ঘন্টা। তাহলে ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে আমাকে এখানে 60 দিয়ে গুণ করতে হবে, কারণ অপশানে আমার সব মিনিটে দেওয়া আছে। তাহলে এটা কাটলে কত পাবো, 15×5 = 75, 15×4 = 60। তাহলে 5 দিয়ে কাটলে 5×2 = 10, তাহলে সমান কত হচ্ছে 8 মিনিট। তাহলে ও ঘন্টায় কত মিনিট করে স্টপেজ নিয়েছিল, ঘন্টায় ও 8 মিনিট করে স্টপেজ নিয়েছিল। ক্লিয়ার, বোঝাতে পারলাম? চলো নেক্সট প্রশ্ন। লারা একটি ব্যাংকে 8,000 টাকা জমা রাখে, যেখানে বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 18 মাস পর লারা কত টাকা পাবে। লারা একটি ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছিল 10% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে। তাহলে 18 মাস পরে লারা কত টাকা পাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? আচ্ছা, অর্ধবার্ষিকী বলেছে মানে বছরে কবার সুদ ক্যালকুলেট হবে, বছরে দুবার ক্যালকুলেট হবে। অর্ধবার্ষিকী মানে 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেট হবে। তাহলে টোটাল 18 মাসে কতবার ক্যালকুলেট হবে, টোটাল 18 মাসে কতবার না, যদি 6 মাস অন্তর হয় তাহলে 18 মাসে 3 বার ক্যালকুলেট হবে। হয়ে গেল। এবার আমরা ফর্মুলা জানি, মূল সুদে মূলে এ ইকুয়াল টু কত, পি অফ 1 + r/, কত, যতবার, এই যে বছরে যতবার, কত, 2, দুবার, বছরে দুবার হচ্ছে, বছরে কতবার, অর্ধবার্ষিক মানে দুবার। তাহলে 2 × 100 হোল টু দি বার, এখানে কত হবে, হোল টু দি বার এখানে হবে এই যে টোটাল কতবার, 3 বার, এখানে 3 বসিয়ে দিলাম। ক্লিয়ার। এবার এখানে ভ্যালুগুলো বসাও, দেখো পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে এখানে আমার 8,000। তাহলে 1 + r এর ভ্যালু 10, তাহলে 10/200 হোল কিউব। তাহলে এখানে যদি বসায় 8,000, এটাকে গুণ করলে দেখো এখানে এখানে কেটে যাবে, তাহলে 20 × 1 = 21, তাহলে 21/20 তার হোল কিউব সমান সমান করতে পারি, দেখো এখানে 8,000, 21-এর কিউব কত হবে, 21-এর কিউব হবে 9,261, বাই এখানেও হয়ে যাবে 20-র কিউব মানে 8,000, 8,000 হাজার কেটে যাবে, পড়ে থাকবে 9,261 টাকা। তাহলে বলো তো 18 মাস পরে লারা কত টাকা পাবে, 18 মাস পরে লারা পাবে 9,261 টাকা। 9,261 টাকা হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলো 11 নম্বর প্রশ্ন। এক্স একটি পণ্য 12% এবং 4% ছাড় দেয় এবং ওয়াই একই পণ্য 20% ছাড় দেয়, এক্স এবং ওয়াই দ্বারা প্রদত্ত গড় ছাড় কত। এক্স ওয়াই দ্বারা প্রদত্ত গড় ছাড় কত। এখানে সম্ভবত কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে প্রদত্ত ছাড়ের পার্থক্য কত, এক্স এবং ওয়াই দ্বারা প্রদত্ত ছাড়ের পার্থক্য কত, এটা মিস হয়ে গেছে। প্রদত্ত, এক সেকেন্ড, প্রদত্ত ছাড়ের পার্থক্যের শতাংশ কত, পার্থক্যের কত, পার্থক্য কত, এটা আমাকে বলেছে। এবার সেটা পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ আমি বার করব। তাহলে বলো এক্স কত টাকা ছাড় দেয়, আগে আমাদের এখানে সেটা বার করতে হবে। এক্স কত টাকা ছাড় দেয় ফার্স্ট আমাদের সেটা এখানে আগে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এক্স কত টাকা ছাড় দেয় বা এক্স পণ্যটাকে কত টাকায় বিক্রি করে সেটাকে বার করি। ধরো এক্স কি করছে, 100 টাকায় কিনে সেই ধরো জিনিসটাকে প্রথমে 12% ছাড় দিচ্ছে, মানে বিক্রি করছে ক টাকায়, 88/100 টাকায়। আবার সে কি করেছে, আবার সে, এটা 4 না এটা 8 হবে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এক সেকেন্ড। 4 না, এটা হবে
8%। চলো, তাহলে 8% ছাড় দেয় আবার, তার মানে কত টাকায় বিক্রি করবে? 92/100 টাকায়। এটাকে এবার কাটাকুটি করো, এখানে কাটো, তাহলে কত হবে? এখানে কাটলে পাবে 22, এখানে পাবে 25, তাহলে এটাকে একবারে গুণ করে নাও। এটা গুণ করলে কত পাবো? গুণ করলে পাবো 2024/25 সমান, এটা বলতে পারি 80 টাকা 96 পয়সা। এই টাকাটাই এ 15 টাকা বিক্রি করবে। ক্লিয়ার? আচ্ছা, ওয়াই কত টাকায় বিক্রি করবে? দেখো, ওয়াই 20% ছাড় দেয়, মানে 100 টাকায় কিনে ও 20% ছাড় দিচ্ছে। 120% ছাড় দেওয়া মানে কত? সরি, 1 সেকেন্ড। 20% ছাড় দেওয়া মানে কত? 80/100 সমান কত? 80 টাকা। ঠিক আছে, এ বিক্রি করছে 80 টাকা 96 পয়সায়, এ বিক্রি করছে 20 টাকায়, সরি 80 টাকায়। তাহলে বলো যে এক্স তাহলে কত টাকা ছাড় দিচ্ছে? এক্স কত টাকা ছাড় দিচ্ছে? এক্স ছাড় দিচ্ছে কত টাকা? দেখো, 100 টাকায় জিনিসটা কিনেছিল, সে বিক্রি করছে 80 টাকা 96 পয়সা, মানে কত টাকায়? না, বিক্রি করছে 19 টাকা 04 পয়সায়। আচ্ছা, ওয়াই তাহলে কত টাকায় ছাড় দিচ্ছে? না, 100 টাকায় কিনেছিল, 80 টাকায় বিক্রি করছে, মানে সে ছাড় দিচ্ছে 20 টাকা। ক্লিয়ার? বলেছে এই দুটোর পার্থক্যর শতাংশ কত? এই দুটো ছাড়ের পার্থক্য, তাহলে ওয়াই মাইনাস এক্স ছাড়ের পার্থক্য কত? না 20 - 19.04 সমান বলতে পারি 0.96। কিন্তু এখানে দেখো পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে আমরা করতে পারি এত টাকা ছাড় দিচ্ছে, 96 টাকা ছাড় দিচ্ছে কততে? 100-তে, তার পার্সেন্টেজের জন্য 100। কাটাকুটি করে 100 দেখো পাবো 0.96%। কোথায় আছে? অপশন এতে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। বোঝাতে পারলাম? চলো, 12 নম্বর প্রশ্ন। একটি পরীক্ষায় 50 জন শিক্ষার্থীর গড় নম্বর 65। পরে জানা যায় যে একজন শিক্ষার্থীর নম্বর ভুলবশত 38-এর পরিবর্তে 83 হিসেবে গণনা করা হয়েছে। সঠিক গড় কত? তাহলে আগে ভুলটা করি, যে 38-এর পরিবর্তে 83 মানে কত বেশি করেছে? কত বেশি নাম্বার যোগ করে ফেলেছে? না, 83 থেকে তাহলে আমাকে ফার্স্টে 38টা বিয়োগ করে দিতে হবে। করলে কত পাবো? 8, 5 হাতে 3 একে 4, 3। কত নাম্বার? না, 35 নাম্বার। 35 না, সরি, 8, 5, 3 একে 4, 45 নাম্বার বেশি যোগ করে ফেলেছে। তাহলে এবার আমার গড় কত হবে? অ্যাভারেজ বলো। ছিল 65, অ্যাভারেজ ছিল 65, তাহলে এই নাম্বারটা আমার বেশি করে ফেলেছে। কতজনের? দেখো গড় 50 জনের, তাহলে আমরা এর গড়টা করে নেবো যে 45 নাম্বার বেশি হয়েছে 50 জনের, তাহলে এর গড় কত হয়ে যাবে? 45 - 50। আমি বোঝাচ্ছি, আমি এটা ডিটেলসটাও দেখিয়ে দেবো। ডিটেলসটাও আমি দেখিয়ে দেবো, যদি এটা কারো মনে না থাকে ডিটেলসটা কি হবে সেটাও আমি দেখিয়ে দেবো। কি করলাম? এই যে গড় আছে সেটা থেকে যতটা বেশি লিখেছে 50 জনের জন্য, সেই গড়টা বিয়োগ করলাম। 50 জনের জন্য 45 বেশি, তাহলে গড় কত হবে এক একজনের জন্য? 45 - 50। আরে 65টা তো 50 জনের গড়, মানে এক একজনের এটা। তাহলে এখান থেকে এবার এটা কাটাকুটি করবো। দেখো, কাটলে 5, 10, 5, 9, তাহলে 650 - 9 সমান 10, সমান বলতে পারি কত? 641/10 সমান 64.1। কোথায় আছে? অপশন ডি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। এবার এই কোশ্চেনটাকে তোমরা ডিটেলসেও করতে পারো যদি এই পার্টটা তোমরা ভুলে যাও। এইখানটা কি করলাম এটা যদি তোমরা ভুলে যাও, তাহলে এটাকে ডিটেলসে কিভাবে করবে। দেখো, 50 জন শিক্ষার্থীর গড় নম্বর 65, তাহলে এখান থেকে বলতে পারি আমার মোট নম্বর কত? মোট নম্বর কত? না, 65 × 50। তাহলে কত হবে? দেখো, 0, 5, 5 25-এর 5, 5 6 30, 32, 3250। কতটা বেশি? দেখো, 38-এর পরিবর্তে 83 হিসাব করেছে, তাহলে কতটা বেশি লিখেছে? কতটা বেশি লিখেছে? 45। সেই 45টা আমরা এখান থেকে বিয়োগ করে দেব। মোট নম্বর এটা গড়, তাহলে 45 নাম্বারটা এখানে বেশি লিখেছে, আমরা এখান থেকে 45টাকে বিয়োগ করে দেব। তাহলে 32, 50, এখান থেকে 45টা বেশি লিখেছে, সেই 45টাকে আমরা কি করব? বিয়োগ করে দেব।
তাহলে 45 যে বেশি লিখেছে সেটা বিয়োগ করলে তাহলে অ্যাকচুয়াল এখন নাম্বারটা কত হবে, যতটা বেশি লিখেছে তাহলে এখন ধরে নাও অরিজিনাল নাম্বারটা কত হবে, অরিজিনাল নাম্বার না হয়ে যাবে 3250, সেখান থেকে যতটা বেশি লিখেছে কত 45, বিয়োগ করলে কত পাবো 3205। এটা কি 50 জনের টোটাল নাম্বার, তাহলে এবার গড় করো 50 জনে কত হবে 3205 বাই 50, এটাকে যদি ভাগ করো আমরা কত পাবো, এটা পেয়ে যাবো 64.1। সঠিক উত্তর এই অপশন ডি। তোমরা এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো, আমি বলবো এটা বেস্ট, সময় কম লাগবে, কোনো গুণ করতে হচ্ছে না তোমাকে, সহজেই তুমি করে নিতে পারবে। চলো 13 নম্বর প্রশ্ন, একটি ক্লাসে একটি পরীক্ষায় গড় নম্বর 69 ছিল, পরে দেখা যায় যে একজন শিক্ষার্থী ভুলবশত 58-র পরিবর্তে 88 লিখে ফেলেছে, তাহলে প্রকৃত গড় কত? কোশ্চেনটাতে একটু মিস্টেক আছে, 30 জন ছিল একটি ক্লাসে, একটি পরীক্ষায় 30 জনের গড় নম্বর কত, 30 জনের গড় নম্বর, 30 জনের গড় নম্বর এত, পরে দেখা যায় যে একজন শিক্ষার্থী নম্বর ভুলবশত 58-র পরিবর্তে 88 লিখে ফেলেছে, প্রকৃত গড় কত? আগের কোশ্চেনের মতো, তাই এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারগুলো জানাবে। 14 নম্বর প্রশ্ন, 40 জন শিক্ষার্থীর গড় নম্বর 68 পাওয়া যায়, যদি দুই শিক্ষার্থীর নম্বর ভুলবশত 84-র পরিবর্তে 46, 48-এর পরিবর্তে 64 হিসাব করা হয়, তবে সঠিক গড় কত হবে? দেখো 84-র পরিবর্তে 46 মানে কতটা কম লিখেছে, কম কতটা যোগ করে ফেলেছে বলো, 84-র পরিবর্তে 46, তাহলে এতটা কম করেছে, এতটা কম করলে কত হবে, বিয়োগ করলে এটা পেয়ে যাব 6 8, 38 নাম্বার কি করেছে, কম করেছে, আমি মাইনাস দিয়ে রাখলাম বোঝার জন্য যে কমের জন্য। আচ্ছা, এবার কতটা বেশি লিখে ফেলেছে, বেশি করেছে কতটা, দেখো 64, 48-এর বদলে 64, তাহলে এটাকে বিয়োগ করলে এখানে কত পাবো, এখানে পেয়ে যাব 16, 16 না সরি 26, 8 6 হাতে 1 4 একে 5 6 16, 16 নাম্বার বেশি লিখে ফেলেছে, এখানে বেশি লিখেছে, এখানে কম লিখেছে, এখান থেকে আমরা বলতে পারি, তাহলে বলো মোট কতটা কম বা বেশি, দেখো -38 আর +16, তাহলে মোট কতটা কম লিখেছে, কম লিখেছে হবে, কারণ এখানে দেখলেই বুঝতে পারবে কম লিখেছে কতটা, দেখো -38 +16, এটাকে যদি করি দুটো প্লাস করলে আমরা মাইনাসে পাবো, তাই বলছি যে কম লিখেছে, কতটা কম লিখেছে না, এখানে এটা বিয়োগ করলে পাবো 22, 22 নাম্বার কম লিখেছে, আমি এখানে মাইনাসটা দিয়েছি শুধু বোঝার জন্য, 22 নাম্বারটা এখানে কম দিয়েছে। তোমরা এই সাইন দুটো দিয়েই করবে, আমাকে অ্যাকচুয়ালি এটা করতে হতো কি না 38 থেকে 16টা বিয়োগ করতে হতো, ওই নেগেটিভ, তাই আমরা এখানে বোঝানোর জন্য মাইনাস সাইন দিয়েছি, এখানে প্লাস, দুটোকে যোগ করে দেবে যে -22, মানে 22 নাম্বার সে কি করেছে, কম লিখেছে। তাহলে আমাকে টোটাল কত 68, তাহলে এখানেও অ্যাভারেজটা সেম ভাবে হবে, অ্যাভারেজ কত হবে 68, আগেরটাতে আমরা কি করেছিলাম, দেখো এখানে বেশি লিখে ফেলেছিল, তাই এখানে আমরা মাইনাস করেছিলাম, এই যে এখানে মাইনাস করেছিলাম, বেশি লিখেছিল বলে এটা মাইনাস করেছিলাম, কিন্তু এখানে কি এত নাম্বারটা কম লিখেছে, তাহলে ওটা আমাকে দিতে হবে, তাহলে এই 22 নাম্বার বেশি লিখেছে কতজনের, তাহলে 40 জনের, গড় করে দেব। এবার এটাকে সমাধান করো, দেখো 4 10 40, সরি 4 দিয়ে কাটবে না, 40 2 দিয়ে 20, এখানে 11, তাহলে এটা গুণ করলে কত পাবো, 6 দিয়ে 12 38, 8 দিয়ে 16 6, 6 দিয়ে 12 কে 13, 136, 0 প্লাস 11 সমান, এখানে ভাগ করব 20 দিয়ে, তাহলে কত হবে 1371 বাই 20 সমান, বলতে পারি এটাকে যদি করি আমরা পাবো 68.55, এখানে অপশন ভুল দেওয়া আছে, একটা অপশন কারেকশন করে নাও, এখানে একটা অপশন কারেকশন করে নাও, এখানে 5 লিখে ফেলো, কত হবে এখানে 5, তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, 68.55, এখানে পেয়েছি আমরা। ক্লিয়ার। চলো 15 নম্বর প্রশ্ন,
এ এবং বি যথাক্রমে 92,500, 1,12,500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। তাদের মোট মুনাফা 9,000 টাকা হলে এ এর মুনাফার অংশ কত? এ এবং বি দুজনের ক্যাপিটাল কত, কত টাকা করে দিয়েছে? এ দিয়েছে 92,500 টাকা, বি দিয়েছে 1,12,500 টাকা। তাহলে এগুলোকে কাটাকুটি করো। কাটো, কত দিয়ে কাটবে? 5 দিয়ে। ছোট ছোট করে কাটো, কোনো তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে করবে, কম সময়ের মধ্যে এগুলো করা যাবে। কাটলে কত পাবো? 5 দিয়ে কাটলে এখানে পাবো 5, 18, 90, 5 5 25। এখানে কাটলে পাবো 5 2 10, 10 25। আমরা আবার কাটতে পারি 5 3 15, 15 3 5 3 15, 15 7 35, 5 7 35, আর এখানে কাটলে পাবো 45। ক্লিয়ার? দেখো 37, 45, তাহলে এটাই হয়ে যাবে এদের, কারণ দেখো একই সময়ে দুজনে, তাহলে এটাই এদের আমি প্রফিট বলে দিতে পারি। যাহাই ক্যাপিটাল তাহাই এখানে আমরা প্রফিট বলে দিতে পারি। এটা ক্যাপিটাল, পরের লাইনে লিখছি, তাহলে আমার প্রফিটটাও সেম হবে, এই অনুপাতেই এদের লাভ হয়েছে। তা 37 35 বলেছে। দেখো বি পাচ্ছে তাদের মোট মুনাফা, এখানেও ভুল দেওয়া আছে, 1 সেকেন্ড, সব টাইপিং মিস্টেক হয়ে গেছে। বি এর মোট মুনাফা হয় বি, এটা বি এর মোট মুনাফা হয়। এটা হবে বি এর মোট মুনাফা। বি এর মোট মুনাফা 9,000 টাকা। দেখো বি পাচ্ছে কত টাকা? 45 টাকা। না, বলেছে কত? 9,000 টাকা। বি যদি 45 যদি 9,000 হয়, এক কত হবে? এক হয়ে যাবে 200 টাকা। বলেছে দেখো এর মুনাফা কত? এ 37, তাহলে ইন্টু 200 করে বলতে পারি হয়ে যাবে 37 কত? 74। এটা তাহলে মোট মুনাফা কত এর? এর মোট মুনাফা 7,400 টাকা। বোঝাতে পারলাম? চলো 16 নম্বর প্রশ্ন। এবিসি যথাক্রমে এত 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 টাকা নিয়ে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। তাদের দ্বারা প্রাপ্ত মোট লাভ 5,200 টাকা হলে মোট মুনাফা কত? সরি, তাদের দ্বারা প্রাপ্ত লাভের এখানেও মিস্টেক আছে, একটু দেখে নাও। তাদের দ্বারা প্রাপ্ত লাভের তাদের দ্বারা প্রাপ্ত লাভের বিএল লাভ, এটা কার? বিএল লাভ এত টাকা হলে মোট মুনাফা কত? তাহলে কি বলেছে এখানে? এ বি সি তিনজনের মূলধনের অনুপাত কত? 13,750 ইস্টু 16,250 ইস্টু 18,750। এগুলোকে সব শূন্য শূন্য কেটে দেব। এগুলোকে যদি আমরা কাটাকুটি করি কি পাবো? শেষে গিয়ে আমরা পাবো 11 ইস্টু এখানে পাবো 13 ইস্টু এখানে পাবো 15। বলেছে দেখো বি এর লাভ এত, এটাই মূলধন, এটাই হয়ে যাবে আমার লাভ, তাহলে 13 টাকা। বি এর লাভ হচ্ছে 13 টাকা, না লাভ হচ্ছে কত? 5,200 টাকা। তাহলে কত গুণ করলে? 400। একের ভ্যালু যদি 400 হয়, বলেছে মোট মুনাফা কত? মোট মুনাফা কত? মোট মোট মুনাফা দেখো 11 13 15, 11 যুক্ত 13 যুক্ত 15 সমান 39, তাই তো? হ্যাঁ, সমান 39। তাহলে 39 ইন্টু 5200, 39 ইন্টু 5200 সমান কত হবে? সমান হয়ে যাবে 15,600 টাকা। কোথায় আছে? অপশন এ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 15,600 টাকা। এক সেকেন্ড, সরি, এখানে তো 5200, সরি, এক, এখানে এটা কেন গুণ হবে? এখানে গুণ হবে 1 সমান 400, তাহলে ইন্টু 400। তাহলে 39, এক যদি 400 হয়, 39 কত হবে? ইন্টু 400 সমান 15,600 টাকা। কোথায় আছে? অপশন এতে। চলো নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন দেখে নাও। 38টি পরপর বিজোড় সংখ্যার অ্যাভারেজ 167 হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত হবে? 38টি পরপর বিজোড় সংখ্যার অ্যাভারেজ যদি 167 হয়, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত হবে?
এই 38টা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এখানে 38টা জাস্ট ভয় দেখাতে দেওয়া আছে, এটাকে আমরা ইউজই করব না। শুধু আমরা মনে রাখবো যখন পরপর বিজোড় বা জোড় সংখ্যার অ্যাভারেজ দেওয়া থাকবে আর যদি ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল আমাকে এখানে বার করতে বলে, তা আমরা কি করব না ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যোগফল সমান এই অ্যাভারেজ ইনটু 2 করে দেব। তাহলে অ্যাভারেজ কত দেওয়া আছে দেখো 167 ইনটু 2 করে বলতে পারি কত হবে 334। সঠিক উত্তর কোথায়? অপশন বি। শুধু আমরা মনে রাখবো যদি পরপর বিজোড় বা জোড় সংখ্যার অ্যাভারেজ দেওয়া থাকে আর ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল বার করতে বলে, তা আমরা বলতে পারি অ্যাভারেজ ইনটু 2, সেটা থেকে আমরা বলে দেবো সঠিক উত্তর কত হবে। ক্লিয়ার, বোঝা গেল? এই ছিল আজকের 7 নম্বর ক্লাসের 17টি প্রশ্ন। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবে, ওখানে এই ক্লাসের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।